প্রত্যেকদিন সন্ধ্যা হতে না হতেই শিলা ছাদে চলে যায় আর 2 ঘন্টা ধরে ছাদে শুধু ঘোরাফেরা করে এবং ঠান্ডা ঠান্ডা হাওয়া খায়। কিন্তু শিলার বৌদি রীতা তার ননদের এরকম সন্ধ্যাবেলা হলেই ছাদে চলে যাওয়ার ব্যাপারটা বুঝতে পারে না। তাই সে মাঝে মধ্যেই ছাদে গিয়ে শিলাকে অনুসরণ করতে চায়, কিন্তু ননদকে সন্দেহ করার মতো কোনো ঘটনা তার চোখে পড়ে না। তাই রীতা কিছুতেই বুঝতে পারে না যে তার ননদের এরকম সন্ধ্যাবেলা ছাদে যাওয়ার কারণ কি। আর এখান থেকে শুরু হয় ননদ এবং বৌদির মধ্যে নানান ধরনের সমস্যা। আচ্ছা শিলা, আজকে সত্যি কথা বলো তো, আমি যেদিন থেকে এই বাড়িতে বিয়ে করে এসেছি সেই দিন থেকেই কিন্তু লক্ষ্য করছি, শীতকাল হোক কিংবা গরমকাল, তুমি বিকাল 5টা বাজলেই ছাদে উঠে পড়ো কেন বলো তো? আর 7টা বেজে গেলেও তুমি ছাদ থেকে নামতে চাও না। আমার কিন্তু বিষয়টা একদমই ভালো লাগছে না। উফ বৌদি, তুমি বেকার বেকার আমাকে এত সন্দেহ করো কেন বলো তো? আমি কিন্তু এবার মা আর দাদাকে বলবো তুমি বাড়ির মেয়ের ব্যাপারে সন্দেহ করছো। এটা একদমই ঠিক নয়। আর আমি প্রত্যেকদিন বিকেল বেলা ছাদে গিয়ে গান শুনি, হাওয়া খেতে খেতে গান শুনতে আমার ভালো লাগে। যত সব। শোনো শিলা, আমাকে তুমি ভুল বুঝতে যেও না, কারণ আমি আর তোমার দাদা কিন্তু নিজেরা দেখাশোনা করে বিয়ে করেছি, তাই আমি তোমার ব্যাপারটা বুঝতেই পারছি। আমাদের পরিষ্কার করে বলে দিলেই হয় যে ওই বাড়ির ছেলে পল্টু আর তুমি বিকেলবেলা ছাদে গিয়ে প্রেম করো। সত্যি কথা স্বীকার না করে আমাকে মিথ্যা কথা বলার কি আছে? কি তুমি এই রোগা পটকা পল্টুদার সাথে আমাকে সন্দেহ করছো? এই ব্যাপারে আমার মা আর দাদা যদি জানতে পারে না, তাহলে কিন্তু তোমাকে খুব খারাপ ভাববে। আর আমি আজকে তোমার নামে মা আর দাদার কাছে নালিশ করবই। এই বলে শিলা তাড়াতাড়ি করে নিজের ঘরে চলে যায়। কিন্তু রীতা যে কথাগুলো বলে সেই একটা কথাও ভুল নয়। শিলা সত্যিই তার প্রতিবেশী পল্টুকে পছন্দ করে, আর তারা দুজনে এত চালাক যে এই বিষয়ে কেউ কিছু সন্দেহ পর্যন্ত করতে পারে না। শিলা যখনই বুঝতে পারে যে তার বৌদি তাকে অনুসরণ করছে, সে তখনই পল্টুকে ফোন করে। পল্টুদা, আজকে কিন্তু তুমি ছাদে এসো না, কারণ আজকে আমার ওই বদমাইশ বৌদিটা আমাকে ফলো করবে। আর একবার যদি আমাকে আর তোমাকে গল্প করতে দেখে নেয়, তাহলে মা আর দাদাকে বলে দেবে। তুমি তোমার বৌদিকে এত ভয় পাও কেন বলো তো শিলা? যদি তোমার মা বাবাকে তোমার বৌদি বলেও দেয় তাহলে তো ভালোই হবে। আমি একেবারে তোমার বাড়িতে গিয়ে তোমায় বিয়ে করে নিয়ে চলে আসবো। আর তোমার মা আর দাদা যদি আমার সাথে তোমার বিয়ে মেনে না নেয়, তাহলে আমি ঘর জামাই হয়ে তোমার বাড়িতে গিয়েই থাকবো, আর একেবারে চাকরের মতো সব কাজ করব। তখন দেখবে তোমার মা আর দাদা মেনে নেবে। দেখ পল্টুদা, তুমিও না সব সময় ফালতু কথা বলো। আচ্ছা এখন ফোন রাখো, আর ভুলেও কিন্তু ছাদে এসো না। আমি যখন দেখবো যে বৌদি নিচে নেমে গেছে, তখন তোমাকে একটা মিস কল দিয়ে দেবো, তখন তুমি এসে আমার সঙ্গে দেখা করবে। এই বলে শিলা ফোন রেখে দেয়। আর প্রত্যেকদিন দুজনে এরকম লুকিয়ে লুকিয়ে দেখা করে। একদিন শিলা তার বৌদির সঙ্গে বাজারে যায়, এমন সময় পল্টু তার সাইকেল নিয়ে শিলাকে অনুসরণ করতে শুরু করে। আর রীতা যখন দেখে যে পল্টু এরকম করে তার ননদকে অনুসরণ করছে, তখন সে ব্যাপারটা আন্দাজ করতে পারে। আর পল্টু ইচ্ছা করে শিলাকে দেখে তার সাইকেলের বেল বাজায়। এখনকার দিনে ছেলেগুলো হয়েছে একেবারে বদমাইশ। দেখছে যে রাস্তা দিয়ে একজন বিয়ে করা বউ যাচ্ছে, তবুও তাকে দেখে সাইকেলের বেল বাজাতে হবে। আমি মানছি যে আমি সুন্দর, তাই বলে আমাকে দেখে ওরকম করে ওই পল্টু সাইকেলের বেল বাজাবে বলো শিলা? শিলার এমন কথা শুনে ভীষণ রাগ হয়, আর তার মনে মনে খুব হিংসাও হয়। পল্টুদা মোটেই তোমাকে দেখে সাইকেলের বেল বাজাচ্ছে না বৌদি। আর আমি শুনেছি পল্টুদার চরিত্র নাকি খুবই ভালো, তাইও এরকম কাজ করতেই পারে না। আর কেউ যদি সাইকেলের বেল বাজায়, তার মানে এই নয় যে সে তোমাকে লাইন মারছে। ওরে আমার ননদ, আমি ভালো করেই বুঝতে পারছি ওই তালপাতার সেপাই পল্টু তোমাকে দেখেই সাইকেলের বেল বাজাচ্ছে। ইচ্ছা করে তোমার মুখ থেকে এরকম জ্বলনের কথাবার্তা শুনবো বলেই তো আমি কথাটা বললাম। অন্যদিকে পল্টু বারবার শিলাকে দেখে সাইকেলের বেল বাজাতে থাকে। যতক্ষণ পর্যন্ত তারা দুজনে বাজারে থাকে, ততক্ষণ পল্টু সাইকেল নিয়ে বাজারের বাইরেই দাঁড়িয়ে থাকে। যখন শিলা তার বৌদির সঙ্গে বাড়িতে এসে ঢোকে, তখন পল্টু নিজের বাড়িতে ঢুকে পড়ে। আর শিলা তখন নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে এবং জানালা দিয়ে পল্টুর সঙ্গে কথা বলতে শুরু করে। এভাবেই তারা নিজেদের বন্ধুত্ব চালিয়ে যায়। একদিন শিলার কলেজ ছুটি থাকে, আর তার বৌদি সকলের জন্য মটন বিরিয়ানি রান্না করে। সেই সময় তাদের দরজার কলিং বেল বেজে ওঠে। আর রীতা তাড়াতাড়ি করে দরজা খুলে দেখে যে সেখানে তাদের প্রতিবেশী পল্টু দাঁড়িয়ে আছে। ও বৌদি, দেখো না, মা যে রান্নাঘরে চা বানাতে গেল, দেখে রান্নাঘরে চিনি শেষ, আর তখনই আমাকে বাটি নিয়ে তোমাদের বাড়িতে চিনি আনতে পাঠিয়ে দিল। আমাকে এক বাটি চিনি দেবে গো? পল্টু রীতার সঙ্গে কথা বলে ঠিকই, কিন্তু তার চোখ শুধু শিলাকেই খুঁজতে থাকে। আসলে সেদিন শিলা যেহেতু সকাল থেকেই নিজের ঘরে জানালা খোলে না, আর তাই দেখে পল্টু ব্যস্ত হয়ে ওঠে। আর সেই জন্য পল্টু চিনি নেওয়ার অজুহাতে শিলার সঙ্গে তার বাড়িতে দেখা করতে চলে আসে। বাবা, প্রত্যেকদিন তোমার মা আমাদের কাছ থেকে এই চাইতে সেই চাইতে চলে আসে, আর আজকে আবার তোমাকে পাঠিয়ে দিল। কিন্তু তোমার চোখ আমাদের বাড়ির চারপাশে ঘুরছে কেন গো? কি খুঁজছো তুমি?
ইয়ে মানে বৌদি, মা নিজেই আসছিল, কিন্তু আজকে বাইরে খুব গরম বলে আমি মাকে আসতে দেইনি। তুমি আমাকে এক বাটি চিনি দাও, আমি চলে যাচ্ছি। ওহো, তোমাদের বাড়ি থেকে আজকে কি বিরিয়ানির গন্ধ বেরিয়েছে মাইরি, একেবারে দরজার বাইরে পর্যন্ত মোমো করছে। মনে হচ্ছে এখানেই বসে আজকে লাঞ্চটা সেরে যাই। এই বলে পল্টু বিরিয়ানির গন্ধ শুকতে শুকতে বাড়ির মধ্যে ঢুকে আসে। রীতা রান্নাঘর থেকে পল্টুর জন্য চিনি নিয়ে আসতে চলে যায়। শিলা যখনই বাড়ির মধ্যে পল্টুর গলার আওয়াজ শুনতে পায়, তখনই সে ঘর থেকে বেরিয়ে বারান্দায় নেমে আসে। আর পল্টুকে দেখে সে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। কি ব্যাপার পল্টুদা, তুমি এখানে কি করছো? আরে শিলা, এই তো সকাল থেকে তোমার ঘরের জানালা বন্ধ কেন বলো তো? আরে মানে আমি বলছিলাম কি, এই চিনি চাওয়ার জন্য তোমাকে জানালা দিয়ে ডাকছিলাম আর কি, কিন্তু জানালা খোলা না পেয়ে বাড়িতে চলে এসেছি। ব্যাস, অনেক হয়েছে। এই নাও পল্টু বাবা জীবন, তোমার চিনি। এবার তুমি এখান থেকে যাও, কারণ দুপুরবেলা আমাদের খাওয়ার সময় হয়ে গেছে। তুমি এখন ঘুম থেকে উঠে হয়তো চা খাবে, কিন্তু আমরা দুপুরের খাবার খাবো। এই বলে রীতা পল্টুকে বাড়ি থেকে বের করে দেবে। সেই সময় রীতার শাশুড়ি মা চম্পা দেবী সেখানে চলে আসে, আর সে পল্টুকে দেখে খুবই খুশি হয়। পল্টু সবসময় পাড়া প্রতিবেশীদের আপদে বিপদে উপকার করে থাকে, তাই তাকে পাড়া সকলেই খুবই স্নেহ করে। আর বিশেষ করে চম্পা দেবীও পল্টুকে নিজের ছেলে হিসাবে পছন্দ করে। কিন্তু পল্টুর একটাই দোষ, সে পুরোপুরি বেকার ছিল, তাই সে নিজের পছন্দের কথা চম্পা দেবী এবং তার পরিবারকে জানাতে পারে না। ও পল্টু বাবা, তুই আমাদের বাড়িতে এসেছিস? আমি বলছি এত কথা আবার কে বলছে? আচ্ছা শোন, তুই যখন এই ভর দুপুর বেলা আমাদের বাড়িতে চলেই এসেছিস, তাহলে বিরিয়ানি খেয়ে যা, কারণ আজকে তোর বৌদি মটন বিরিয়ানি রান্না করেছে। পল্টু এই কথা শোনা মাত্রই একেবারে ডাইনিং টেবিলে শিলার পাশে গিয়ে বসে পড়ে আর নিজেই থালা পেতে বিরিয়ানি খায়। রীতা কিছুতেই প্রথমে পল্টুকে বিরিয়ানি দিতে চায় না, কিন্তু চম্পা দেবী বারবার বলতে থাকায় রীতা বাধ্য হয়ে পল্টুর পাতে বিরিয়ানি তুলে দেয়। সে ভালো করে বুঝতে পারে যে পল্টু এবং শিলা লুকিয়ে লুকিয়ে দুজনের চোখের দিকে তাকাচ্ছে, কিন্তু রীতা এই ব্যাপারে কাউকে কিছু বলতে পারে না, কারণ তার কাছে সেই মুহূর্তে কোনো প্রমাণ নেই। মা এখন তো বুঝতে পারছেন না, কিন্তু যখন বুঝবেন এই বেকার ছেলে আপনার জামাই হওয়ার জন্য চেষ্টা করছে, তখন আর থালা পেতে বিরিয়ানি খাওয়াতে হবে না। এই বিরিয়ানির থালা ওর মুখে ছুঁড়ে মারবেন। আর এই ছেলেটাও ভারী বদমাস, একেবারে ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোবে। বিরিয়ানি খাওয়া হয়ে গেলে পল্টু সকলের সঙ্গে কিছুক্ষণ গল্প করে নিজের বাড়িতে ফিরে যায়। আর সেই দিন তার চিনি নিয়ে গিয়ে বাড়িতে চা খাওয়াও হয়নি। আর পল্টু বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে পল্টুর মা নেতা দেবী বলে, তোকে কতবার করে বললাম আমাদের বাড়িতে এক ডিব্বা চিনি রাখা আছে, তবুও তুই আমার কথা শুনলি না। আর যখন তোকে আমি চিনি দেখালাম, তখন তুই ভুল করে হাত লাগিয়ে সেই চিনির ডাব্বাটা ফেলে দিলি। বেকার বেকার তোকে এখন প্রতিবেশীর কাছ থেকে চিনি নিয়ে আসতে হলো। এমনিতেই আমি ওদের বাড়িতে সবসময় যাই বলে চম্পা ছেলের বউ পছন্দ করে না। আরে তুমি সব বুঝবে না মা, আমি বিরিয়ানি খেয়ে এসেছি। আর ওই রীতা বৌদি এখন তোমাকে পছন্দ করছে না তো কি হয়েছে, কিছুদিন পর ঠিক পছন্দ করবে, শুধু একটু অপেক্ষা করো। দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে। একদিন গরমের মধ্যে ভয়াবহ বৃষ্টি হয়, আর সেই দিন বৃষ্টিতে কেউ আর বাড়ি থেকে বেরোতে পারে না। কিন্তু সেই দিনও শিলা পল্টুর সঙ্গে দেখা করতে ছাদে চলে যায়। আর শিলার বৌদি যখন তাকে এরকম ছাতা নিয়ে ছাদে উঠতে দেখে, তখন সে মনে মনে ঠিক করে যে আজকে সে সত্যি ঘটনা জেনেই ছাড়বে। পল্টু এবং শিলা ছাদে পাঁচিলের ধারে দাঁড়িয়ে গল্প করছে। এমন সময়, তোমাকে কতবার বারণ করলাম পল্টুদা, এই বৃষ্টির মধ্যে ছাদে উঠতে হবে না, কিন্তু তবুও তুমি কোনো কথা শুনলে না। আর এখন যদি ছাদে কেউ চলে আসে, তাহলে কি হবে বলো তো? আরে তোমাকে একটা দারুণ খুশির খবর দেওয়া আছে, আর ওই খবরটা ফোনে দেওয়া যেত না, তাই এই বৃষ্টির মধ্যে তোমাকে ছাদে ডেকে নিয়ে এসেছি। জানো আজকে কি হয়েছে? এই বলতে না বলতে হঠাৎ করে বৃষ্টির মধ্যে পল্টুর পা পিছলে যায়, আর সে ছাদ থেকে একেবারে সানসেটে গিয়ে পড়ে, আর সানসেট ধরে ঝুলে থাকে। আর সে সাহায্যের জন্য জোরে জোরে চিৎকার করতে থাকে। এমন সময় রীতাকে আর কারোর সামনে কোনো কিছু প্রমাণ করতে হয় না। ওরে বাবা, আমাকে বাঁচাও গো, আমি মরে গেলাম। এক্ষুনি হাত পিছলে আমি দোতলা বাড়ি থেকে নিচে পড়ে যাব। কে কোথায় আছো, আমাকে বাঁচাও। ও শিলা, আমাকে বাঁচাও। তুমি চিন্তা করো না পল্টুদা, আমি এক্ষুনি লোক ডেকে নিয়ে আসছি। আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না, তুমি শুধু হাত ছেড়ো না। সকলে পল্টুর আওয়াজ শুনে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়, আর পাড়া প্রতিবেশীরা তাদের বাড়িতে গিয়ে জমা হয়। আর পল্টুকে ওরকম সানসেটে ঝুলে থাকতে দেখে সকলেই খুবই ভয় পেয়ে যায়। সেই সময় শিলা কাঁদতে কাঁদতে গিয়ে তার বাড়ির লোকেদের কাছে সব সত্যি ঘটনা স্বীকার করে। আর শিলার কথা শুনে তার বাড়ির লোকেরা ভীষণ পরিমাণে অবাক হয়। এই যে আজকে পালে বাঘ পড়েছে। মা জানেন, আমি অনেকদিন ধরে আপনার মেয়েকে ওই বেকার পল্টুর সঙ্গে সন্দেহ করছি, কিন্তু আপনার মেয়ে আমাকে সত্যি কথা বলতেই চায় না। আর আজকে দেখুন, এই বৃষ্টির মধ্যে ছাদে প্রেম করতে বেরিয়েছে, আর এই পল্টু এখন সানসেটে ঝুলে আছে। ইস, কি লজ্জা! এখন সবাই আমাদের উপর হাসাহাসি করবে। ছি 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 ছি।
বৌদি, দয়া করে তুমি এসব কথা বলো না। এখন আমাদেরকে যে করেই হোক পল্টুদাকে বাঁচাতে হবে, না হলে পল্টুদার হাতে একবার যদি পিছলে যায় তাহলে কিন্তু একটা অঘটন হয়ে যেতে পারে। এই বলে শিলা এবং তার পরিবার বাইরে বেরিয়ে আসে, আর তারা সবাই মিলে মই দিয়ে যে করে হোক পল্টুকে সেখান থেকে নামিয়ে নিয়ে আসে। পাড়া প্রতিবেশীরা যখন পল্টুকে তার এত বৃষ্টির মধ্যে ছাদে ওঠার কারণ জিজ্ঞাসা করে, তখন পল্টু মাথা নিচু করে একেবারে চুপ করে থাকে। পল্টুদা, আমাদেরকে আর মিথ্যা কথা বলতে হবে না। আমি সবাইকে সত্যি ঘটনা বলে দিতে চাই, কারণ আমি কিছু লুকিয়ে রাখতে পারছি না। আপনারা সবাই শুনুন, আমি আর পল্টু দুজনই দুজনকে পছন্দ করি, আর আমরা দুজনে দুজনকে বিয়েও করতে চাই। কিন্তু আমার বাপের বাড়ির পাশে আমার শ্বশুর বাড়ি হবে বলে আমি সবাইকে ভয়ে কিছু বলতে পারছিলাম না, কিন্তু এখন আমার আর কোনো ভয় নেই। আমি আমার প্রতিবেশী পল্টুদাকে বিয়ে করতে চাই। চম্পা দেবী তার মেয়ের এমন কথা শুনে ভীষণ পরিমাণে রেগে যায়। তুই এই বেকার ছেলে পল্টুকে বিয়ে করবি? এতদিন ধরে আমার ছেলে সেজে আমার উপকার করছিল, আর আমি কিছু বুঝতেও পারিনি ও তলায় তলায় আমার মেয়েকে বিয়ে করে বাড়ির বউ বানাতে চাইছে। আমি কিছুতেই তোদের সম্পর্ক মেনে নিতে পারবো না। ছি, শেষ পর্যন্ত প্রতিবেশীর সঙ্গে প্রেম করে নিজের নাক কাটলি। একদম চুপ কর চম্পা, আমার ছেলেকে বেকার বলা? তোর ছেলে কি করে রে? একটা ছোট কোম্পানিতে কাজ করে মাসে 20,000 টাকা মাহিনা পায়। তোর আবার বড় বড় কথা। যখন তোর বাড়িতে কোনো বিপদ হয় তখন পল্টুকে সাহায্যের জন্য ডাকতে তোর লজ্জা করে না? এতদিন পল্টুকে নিজের ছেলে বলতিস, আর এখনো বেকার হয়ে গেল। এইভাবেই দুই পরিবারের মধ্যে এক ভীষণ ঝামেলা সৃষ্টি হয়, আর তারা কেউ চায় না যে এরকম প্রতিবেশীর সঙ্গে প্রতিবেশীর বিয়ে হোক। বিশেষ করে রীতা মনে মনে নিজের ননদের সঙ্গে প্রতিবেশীর বিয়ে আটকাতে পেরে খুবই খুশি হয়, আর নিজের ননদকে এরকম সকলের সামনে অপমানিত হতে দেখে রীতার খুবই ভালো লাগে। কিন্তু পল্টুর ভীষণ পরিমাণে খারাপ লাগে। তখন সে সবাইকে সত্যি কথা বলে। আসলে আমি আজকে তোমাকে ছাদে ডাকতাম না। আসলে আমি ব্যাংকে চাকরি পেয়েছি, আর আমাকে মাস গেলে 50,000 টাকা মাইনে দেওয়া হবে। সেই খুশির খবর দেওয়ার জন্যই তোমাকে ছাদে রেখেছিলাম, কিন্তু আমার জন্য তোমাকে এত অপমান সহ্য করতে হবে আমি ভাবিনি। সকলে শুনে নিন, আমি এই পাড়ার মধ্যে সবার সেরা চাকরি পেয়েছি, তাই এখন নিশ্চয়ই আমার সাথে শিলার বিয়ে হলে আপনাদের আর কারো কোনো সমস্যা হবে না। পল্টু এত ভালো চাকরি পেয়েছে শুনে সকলে প্রচন্ড পরিমাণে অবাক হয়। অন্যদিকে সকলে খুবই খুশি হয়, আর সঙ্গে সঙ্গে চম্পা দেবী নিজের কথা বদলে ফেলে, কারণ সে এখন তার প্রতিবেশী বলে এত ভালো জামাই হাতছাড়া করতে চায় না। একেবারে পাশের বাড়িতেই মেয়ের বিয়ে হবে, এর থেকে খুশির খবর আর কিছু হতে পারে না। পল্টু বাবা, তুমি আমার কথাই কিছু মনে করো না। বুঝতেই তো পারছো আমি মেয়ের মা। আমি তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দিতে রাজি। আমাদের আর কোনো সমস্যা নেই। কিছুদিনের মধ্যেই চম্পা দেবী এবং তার পরিবার শিলার সঙ্গে পল্টুর বিয়ে দিয়ে দেয়। আর এরকম প্রতিবেশী ছোট ননদের শ্বশুরবাড়ি হয়েছে দেখে রীতার মনে মনে খুবই হিংসা হয়, কারণ সে নিজের চোখের সামনেই তার ননদকে খুব ভালোভাবে থাকতে দেখে, আর তাকে আনন্দ করতে দেখে রীতা জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। পারমিতা হাঁপাতে হাঁপাতে গরমে ক্লান্ত হয়ে কোনো মতে অফিসে গিয়ে পৌঁছায়, আর সঙ্গে সঙ্গে তার শাশুড়ি মা রত্না দেবী তাকে ফোন করে, কারণ রত্না দেবী সবসময় তার বৌমাকে নিয়ে চিন্তা করে। কি হলো মা, আপনি আবার এখন আমাকে ফোন করলেন কেন? এই তো কিছুক্ষণ আগে আমি বাড়ি থেকে বেরোলাম, তাও আবার আপনি আমাকে এখন ফোন করছেন? আমার ফোনটা ব্যাগের মধ্যে থাকে, আর রাস্তাঘাটে আমি ব্যস্ত থাকি, তাই আমাকে বারবার ফোন করে ডিস্টার্ব করবেন না। না বৌমা, আসলে আমি কিছুক্ষণ আগে টিভি খুলেছিলাম, আর দেখছিলাম যে তুমি যে রাস্তা দিয়ে অফিসে যাও সেখানে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। আমি শুধুমাত্র তোমার খোঁজ নেওয়ার জন্যই ফোন করেছি। আমার এত বেশি খোঁজ আপনাকে নিতে হবে না, কারণ আপনি আমার শাশুড়ি মা, নিজের মা নন। আমি ঠিকভাবেই অফিসে পৌঁছে গেছি। বাড়িতে বসে থাকেন, কোনো কাজ থাকে না, তাই প্রতি আধ ঘন্টা অন্তর অন্তর আমাকে ফোন করে জ্বালাতন করেন। আমাকে একদম ফোন করবেন না আপনি, রাখুন। না বৌমা, আসলে তোমার জন্য আমার খুব চিন্তা হয়। রাস্তাঘাটে একা চলাফেরা করো তো। রত্না দেবীর কথা শেষ হতে না হতেই পারমিতা তার শাশুড়ি মায়ের মুখের উপর ফোনটা কেটে দেয়। আসলে পারমিতা খুবই ভাগ্যবতী ছিল, কারণ সে রত্না দেবীর মতো ভালো শাশুড়ি মা পেয়েছে। কিন্তু কথাই আছে, লোকে ভালো জিনিসের মর্ম দেয় না, তাই পারমিতাও কখনো নিজের শাশুড়ি মাকে সম্মান করে না। সে নিজের মনে একটাই ধারণা বদ্ধমূল করে রাখে যে তার শাশুড়ি মা কোনোদিনও নিজের মা হতে পারবে না। কিন্তু রত্না দেবী অত্যন্ত ভালো মনের মানুষ ছিল। সে তার বৌমাকে নিজের ছেলের থেকেও বেশি ভালোবাসে। বৌমা যেহেতু চাকরি করে, তাই সে সবসময় তার বৌমার খোঁজ খবর নিয়ে থাকে। একদিন দুপুরবেলা, উফ, আজকে আমার কাজের কত চাপ, আমার আর ভালো লাগছে না। এই কর্পোরেট সেক্টরে কাজের চাপ আর নেওয়া যায় না। ঠিক এমন সময় পারমিতা দেখে যে তার ফোন বেজে উঠেছে। সে ফোন দেখে বুঝতে পারে তার শাশুড়ি মা তাকে ফোন করছে। এই দেখে পারমিতা আবার বিরক্ত হয়ে ওঠে। উফ মা,
এই তো কিছুক্ষণ আগে আপনি ফোন করে খোঁজ নিলেন, আবার এখন কি হলো? আপনি কিন্তু এবার বেশি বাড়াবাড়ি শুরু করেছেন। বৌমা, দুপুরবেলা তুমি কিছু খেয়েছো কিনা সেটাই জিজ্ঞাসা করছিলাম। সকালবেলা তো ভালো করে ব্রেকফাস্ট করে যাওনি, তাই পেটে খিদে থাকতে পারে। আর তুমি আর আমার ছেলে ভালো করে না খেলে আমারও খাওয়া হয় না, তাই সময় মতো খেয়ে নিও, ঠিক আছে? একে আমার কাজের চাপ, তার উপর আপনার ফোনের ঝামেলা। দয়া করে আপনি খেয়ে নিন, না হলে আপনার শরীর খারাপ হলে আমাকে দেখতে হবে। আপনি ঠিক সময় মতো খেয়ে নেবেন, আমাকে নিয়ে চিন্তা করবেন না। এই বলে পারমিতা আবার ফোন কেটে দেয়। সে চাকরিরত মহিলা বলে তার অহংকারই আলাদা ছিল। সে বাড়ির কোনো কাজই করে না, শাশুড়ি মাই বাড়ির সমস্ত কাজ করে এবং বৌমার উপর কোনো রকম চাপ সৃষ্টি করে না বলে পারমিতা সংসারের ঝামেলা কিছুই বুঝতে পারে না। তাই সে সবসময় তার শাশুড়ি মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে নিজেকে সেরা প্রমাণিত করতে চায়। শাশুড়ি মাকে মুখ ঝামটা দিয়ে ফোন কেটে দেওয়ার পর সে নিজের স্বামী তোতনকে ফোন করে। তোতন, তোমার মা কিন্তু এবার সব সীমা ছাড়িয়ে যাচ্ছে। উনি আমাকে ভীষণ বিরক্ত করছেন। আমি অফিসের কাজে ব্যস্ত থাকি আর উনি আমাকে হাজারবার ফোন করে আমি খেয়েছি কিনা, আমার শরীর কেমন আছে, আমার মাথা ব্যথা করছে কিনা, আমি চশমা পরেছি কিনা সব বৃত্তান্ত জানতে চাই। আমার এত কৈফিয়ত দিতে ভালো লাগে না। ঠিক আছে পারমিতা, তুমি এত রাগ করছো কেন? মায়ের তো এখন বয়স হয়েছে, তাই উনি আমাকেও ফোন করেন। আর মারা সন্তানদের ফোন করবে, এতে ক্ষতি কি আছে? তবুও তুমি যখন বলছো আমি মায়ের সাথে কথা বলে দেখবো। হ্যাঁ প্লিজ, তুমি তোমার মায়ের সঙ্গে কথা বলে বিষয়টা দেখো, কারণ এরপরে যদি উনি আমাকে বারবার ফোন করেন বা আমার কাজে নাক গলাতে আসেন তাহলে আমি কিন্তু ওনাকে অপমান করে দেব। এই বলে পারমিতা ফোন রেখে দেয়। সন্ধ্যাবেলা কাজ হয়ে গেলে পারমিতা অফিসের বাইরে দাঁড়িয়ে থাকে আর তোতন গাড়ি করে অফিস থেকে এসে তার বউকে নিয়ে বাড়িতে ফেরে। প্রত্যেক দিনের মতোই শাশুড়ি মা আজকেও ছেলে এবং বৌমার জন্য রাত্রিবেলার খাবার রান্না করে রাখে। এ কি, আপনি আজকেও সেই ঢেঁড়সের তরকারি আর রুটি রান্না করেছেন? আমি একদম ঢেঁড়সের তরকারি পছন্দ করি না। আমি বারবার আপনাকে বলে দিলাম যে আমার জন্য মটন কষা আর পোলাও রান্না করতে, কিন্তু আপনি আমার কথা শুনলেন না। ছাড়ুন, আমি আমার নিজের খাবার নিজে অর্ডার করে খেয়ে নেব। না বৌমা, বাইরে থেকে খাবার অর্ডার করে খেও না। সারাদিন তুমি বাড়ির বাইরে থাকো আর তেলে ভাজা জিনিসপত্র খাও। রাত্রিবেলা অন্তত আমার হাতের রান্না খাও, যাতে তোমার পেটটা ঠিক থাকে। আর প্রত্যেকদিন এসব পোলাও মটন খেলে শরীর খারাপ করবে, ঠিকঠাক ভাবে কাজও করতে পারবে না তুমি। আমার শরীর নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আর আপনি সবসময় আমার মায়ের মতো কথা বলেন কেন? আপনি শাশুড়ি মা, তাই শাশুড়ি মায়ের মতোই থাকবেন। আমি নিজে টাকা ইনকাম করছি, তাই আমি আমার টাকা দিয়ে যা ইচ্ছা করতে পারি, যা ইচ্ছা কিনে খেতে পারি। এই ঢেঁড়সের তরকারি আমার সামনে থেকে নিয়ে যান, না হলে কিন্তু ছুঁড়ে ফেলে দেব। এই বলে পারমিতা নিজের ফোনে খাবার অর্ডার করে। এই দেখে তার শাশুড়ি মায়ের খুবই খারাপ লাগে। এখন অনেক গরম পড়ছে বৌমা, তাই ঢেঁড়স খেলে তোমার পেট ঠান্ডা হবে। বারবার বলছি, ফোনের অর্ডারটা ক্যান্সেল করে দাও। এই তো কালকে রাত্রিবেলায় তুমি মটন খেলে। পারমিতা কিছুতেই তার শাশুড়ি মায়ের কথা সহ্য করতে পারে না, তাই সে খাবারের প্লেট উল্টে ফেলে দেয় আর অকথ্য ভাষায় তার শাশুড়ি মাকে অপমান করতে শুরু করে, যা দেখে তোতন একেবারেই সহ্য করতে পারে না। সামান্য পড়াশোনা শিখে চাকরি বাকরি করলেই ভালো মহিলা হওয়া যায় না পারমিতা। তুমি গুরুজনদের সাথে কিভাবে ব্যবহার করতে সেটা কোনোদিনও শেখোনি, আর সেই জন্যই আমার মাকে আজকে অপমান করছো। আর মা, তোমাকেও বলি, তুমি যে পারমিতাকে যখন পছন্দ করোই না, তাহলে তুমি ওকে বারবার ফোন করোই বা কেন? আর কোনোদিন ওর জন্য কোনো রান্নাবান্নাও করবে না। ও চায় না যে তুমি ওর খেয়াল রাখো। আর আমার প্রত্যেকদিন এই বাড়িতে ঝামেলার ভালো লাগছে না, তাই আমি আর খাবো না। এই বলে তোতন খাবার ছেড়ে উঠে চলে যায়। বাড়িতে এরকম ঝামেলার রত্নাদেবী আর মেনে নিতে পারে না। ঠিক আছে বৌমা, তোমাকে আমি আর কোনোদিনও খাওয়া দাওয়া নিয়ে কিচ্ছু বলবো না, কিন্তু তুমি দয়া করে আর বাড়িতে ঝামেলা করো না। আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। আমি আর জীবনেও তোমাকে ফোন করে অফিসে জ্বালাতন করব না, আমি কথা দিচ্ছি। এই কথা বলে আপনি আমাকে বাঁচিয়ে দিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার ফোনের ঝামেলা থেকে আমি মুক্তি পেলাম। এই বলে পারমিতা নিজের ঘরে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই পারমিতার অনলাইনে অর্ডার করা মটন এবং পোলাও চলে আসে। পারমিতা সেই খাবার নিয়ে খেয়ে নেয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন সকালবেলা পারমিতা অফিসে যাওয়ার জন্য তৈরি হয়। কি হলো বৌমা, আজকে সকাল সকাল তুমি অফিসে চলে যাচ্ছ? অফিসে কোনো সমস্যা হলো নাকি? আর একটু অপেক্ষা করো, আমার ছেলে গাড়ি করে তোমাকে অফিসে ছেড়ে দেবে। না না, আসলে অফিসে আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, তাই আজকে আমি ক্যাবে করেই অফিসে যাব। আর তোতন, তুমি গাড়ি নিয়ে অফিসে চলে যাও, শুধু বাড়ি ফেরার সময় আমাকে পিক করে নেবে। বৌমা, সবকিছু ঠিকঠাক ভাবে নিয়েছো তো? ফোনে চার্জার, জলের বোতল, টিফিন কিছু ফেলে যাচ্ছ না তো? উফ,
আপনি আমাকে একটা বাচ্চা মেয়ের মতো ট্রিট করছেন কেন? আমার যথেষ্ট বয়স হয়েছে, আমি সবকিছু ঠিকঠাক খেয়াল করে নিতে পারি। আপনি দয়া করে বেশি চিন্তা করে নিজের চুল সাদা করবেন না। এই বলে পারমিতা ক্যাবে করে অফিসে চলে যায়। পারমিতা অফিসে গিয়ে ল্যাপটপ খুলে নিজের মনের সুখে প্রেজেন্টেশন তৈরি করতে শুরু করে। তার প্রজেক্ট বানানো শেষ হয়ে গেলে সে ল্যাপটপ বন্ধ করে দেয় আর বিদেশি ক্লায়েন্টের আসার জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর জোনাথন প্রেজেন্টেশন দেখতে অফিসে এসে উপস্থিত হয়। আপনি কি মিসেস পারমিতা ম্যাডাম? বিদেশে আপনার প্রেজেন্টেশন সম্পর্কে আমরা অনেক প্রশংসা শুনেছি, তাই আজকে আমরা নিজেরাই প্রেজেন্টেশন নিতে এসেছি। আপনি যদি ভালো করে প্রেজেন্টেশন দিতে পারেন তাহলে এই ডিলটা আমি আপনার কোম্পানিকে দিয়ে দেব। হ্যাঁ স্যার, আপনি বসুন, আমি এক্ষুনি আপনাকে প্রেজেন্টেশন দেখাচ্ছি। এই বলে পারমিতা নিজের ল্যাপটপ খুলে প্রেজেন্টেশন দেখাতে যাবে, সেই সময় হঠাৎ করে তার ল্যাপটপে চার্জ শেষ হয়ে যায়। আর এই দেখে পারমিতা খুবই ভয় পেয়ে যায়। সে নিজের ব্যাগ হাতড়াতে শুরু করে, কিন্তু ব্যাগের মধ্যে সে ল্যাপটপে চার্জার খুঁজে পায় না। এমন পরিস্থিতিতে সে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। ও গড, আমি মনে হয় ল্যাপটপের চার্জারটা বাড়িতেই ফেলে এসেছি। আমাকে শাশুড়ি মা বারবার করে বলেছিল সবকিছু দেখে শুনে নিয়ে আসতে, কিন্তু আমি তো ভালো করে কিছুই দেখিনি। দেখি একবার তোতনকে ফোন করে, যদিও আমাকে চার্জারটা দিয়ে যেতে পারে। এই বলে পারমিতা তার স্বামীকে ফোন করতে শুরু করে, কিন্তু তোতনের অফিসের নেটওয়ার্ক ভালো না থাকায় তোতনের ফোনে ফোন পৌঁছায় না। এমন পরিস্থিতিতে পারমিতা কেঁদে ফেলে। আপনি এইভাবে শুধু শুধু আমাদের সময় নষ্ট করছেন। আর আপনি যখন নিজের ল্যাপটপে চার্জ দেওয়ার ব্যাপারে এত কেয়ারলেস হতে পারেন, তাহলে আপনি আমার কোম্পানির ডিলার ব্যাপারেও তো কেয়ারলেস হবেন। তাই আমি আপনার প্রেজেন্টেশন দেখব না, আমি চললাম। এই বলে জোনাথন পারমিতার কেবিন থেকে বেরিয়ে যাবে। সেই সময় সোনিয়া অর্থাৎ পারমিতার রিসেপশনিস্ট সেখানে চলে আসে। ম্যাডাম, এই নিন আপনার ল্যাপটপের চার্জার। আপনি মনে হয় এটা বাড়িতেই ফেলে এসেছিলেন, তাই আপনার শাশুড়ি মা এই চার্জারটা আমাকে দিয়ে গেলেন। আমি বললাম যে উনি যাতে আপনাকে নিজে এসে চার্জারটা দিয়ে দেন, কিন্তু আপনি যদি কাজে ব্যস্ত থাকেন তাই উনি আপনাকে আর ডিস্টার্ব করতে চাননি। আর উনি বয়স্ক মানুষ, অটো করে এই রোদ্রের মধ্যে এসে চার্জারটা দিয়ে গেছেন, কারণ উনি তো ক্যাব বুক করতেও পারেন না। উনি সত্যি অটো করে এসে আমার চার্জার দিয়ে গেছেন? এই রোদের মধ্যে ওনার তো আসতে খুব কষ্ট হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে উনি আপনাকে অন্তত ক্যাব বুক করে দেওয়ার কথা বলতেই পারতেন, কিন্তু আপনি যদি ফোন করলে রেগে যান, তাই উনি আর আপনাকে ফোন করে বিরক্ত করেননি, এটাই বললেন আমাকে। সোহিনীর এই কথা শুনে পারমিতার চোখে জল চলে আসে। যে শাশুড়ি মাকে পারমিতা এতদিন ধরে অপমান করে এসেছে আর যার খেয়াল রাখা পারমিতার মোটেই পছন্দ নয়, সেই শাশুড়ি মা আজকে বৌমার জন্য অটোতে করে এসে অফিসে চার্জার পৌঁছে দিয়ে গেছে। ফলে পারমিতা নিজের মনের ভুল বুঝতে পারে। সে মনে মনে তার শাশুড়ি মাকে নিয়ে গর্ব করতে শুরু করে। আপনি সত্যি অনেক ভাগ্যবতী ম্যাডাম, কারণ আপনার শাশুড়ি মা এত ভালো, আর আপনি এত ভাগ্য করে এত ভালো শাশুড়ি মা পেয়েছেন। একদম আপনার মায়ের মতো করে আপনার খেয়াল রাখছে। আমি তো ফার্স্টে আপনার শাশুড়ি মাকে দেখে ভেবেছিলাম ওটা হয়তো আপনার মা, কিন্তু পরে বুঝতে পারলাম ওটা আপনার শাশুড়ি মা হয়। তুমি ঠিকই বলেছো, আমি সত্যি অনেক ভাগ্যবতী। আর সত্যি উনি আমার শাশুড়ি মা নন, উনি আমার নিজের মা। আমি আমার শাশুড়ি মাকেই নিজের মা বলে মনে করি। এই বলে পারমিতা ল্যাপটপে চার্জ দিয়ে জোনাথন বাবুর সামনে নিজের প্রেজেন্টেশন শো করে। আর পারমিতার প্রেজেন্টেশন দেখে জোনাথন বাবু খুবই খুশি হয়ে তাদের কোম্পানির সঙ্গে ডিল ফাইনাল করে। এর ফলে পারমিতা খুবই খুশি হয়। পারমিতা বাড়িতে ফিরে কাঁদতে কাঁদতে তার শাশুড়ি মাকে বলে, মা, আমি অনেক ভুল করে ফেলেছি, আপনাকে আমি অনেক খারাপ কথা শুনিয়েছি। প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিন। আসলে সারাক্ষণ কাজের চাপে ব্যস্ত থাকতে থাকতে আমি যন্ত্র হয়ে গেছি। আমি বুঝতে পারিনি যে আমারও একটা সাংসারিক জীবন আছে, আর আপনি আমার সংসারকে এত ভালো যত্ন করে খেয়াল রাখেন বলে আমি শান্ত মাথায় অফিসে গিয়ে কাজ করতে পারি। আমি আপনাকে খুব ভালোবাসি মা, আমাকে ক্ষমা করে দিন আপনি। তুমি আমাকে নিজের মা নাই ভাবতে পারো, কিন্তু আমি সবসময় তোমাকে নিজের মেয়ে ভেবে এসেছি, তাই তুমি আমার কাছে ক্ষমা চেও না। সন্তানরা যদি ভুল করে মায়েরা তাদেরকে ক্ষমা করে দেয়। তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছো তাতেই আমি অনেক খুশি। মা, এবার থেকে তোমার যতবার ইচ্ছে হয় তুমি ততবার আমাকে ফোন করতে পারো। আমি তোমার উপর আর কখনো রেগে যাব না, আর পারলে আমি প্রত্যেকদিন তোমাকে ফোন করব। সেদিনের পর থেকে পারমিতা অফিসে গেলেও সবসময় তার শাশুড়ি মাকে ফোন করিয়ে খোঁজ খবর নেয়। আর তার শাশুড়ি মাও যখন ফোন করে তখন পারমিতা তার সঙ্গে ভালোভাবে ব্যবহার করে। এমনকি অফিস ছুটি হওয়ার পর পারমিতা বাড়িতে এসে তার শাশুড়ি মা এবং স্বামীর জন্য ভালো মন্দ খাবার রান্না করে। পারমিতার ব্যবহারে এরকম সুপরিবর্তন দেখে রত্নাদেবী খুবই খুশি হয়। এভাবেই পারমিতা তার স্বামী এবং শাশুড়ি মায়ের সঙ্গে হাসি খুশি বসবাস করতে থাকে।